সংবাদ সম্মেলনের নেতারা ঢালাওভাবে আওয়ামী ট্যাগ লাগানো হচ্ছে সনাতনীদের। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার। চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? নির্বাচন গণতান্ত্রিক ও কার্যকর হয় সেই ব্যবস্থা করছি, বললেন বদিউল আলম। এবং সর্বশেষ জানাবো মুনতাহা হত্যা মামলা, আদালতে স্বীকারোক্তি দেননি আসামি মার্জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ সম্মেলনের নেতারা ঢালাওভাবে আওয়ামী ট্যাগ লাগানো হচ্ছে সনাতনীদের। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ঢালাওভাবে সনাতন ধর্মাবলম্বীদের আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সনাতন পরিষদের নেতারা। তারা বিভিন্ন অজুহাতে সরকারি চাকরি থেকে সনাতনীয় সম্প্রদায়কে চাকরিচ্যুত, নতুন সরকারি নিয়োগ ও সংস্কার কমিটিগুলোকে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকা, সরকারি বিভিন্ন দপ্তরে চাকরিরত সনাতনীয় সম্প্রদায়ের লোকদের ও সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলা দায়ের এবং সনাতনী শিক্ষক সহ সব শিক্ষকের চাকরিচ্যুত ও লাঞ্ছনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বক্তারা বলেছেন, 1947 সাল থেকে 2024 পর্যন্ত সনাতন সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুর, সম্পদ লুণ্ঠন, হত্যা, গুম, খুন, ধর্ষণ, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার নামে মিথ্যা মামলা করা হয়েছে, কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায় নাই। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ভাইরাল, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ তার সহযোগীরা 3রা আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ওই দিন থেকে তিনি ও তার লোকজন আত্মগোপনে চলে যান। এরপর জাহাঙ্গীর আলম গোপনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। এসব অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে শনিবার গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন। চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? বিএনপি ও জামায়াতে ইসলামের সমালোচনা করেছেন চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন। তারাই ক্ষমতায় যাচ্ছেন, এই নিশ্চয়তা কোথায় পেলেন? ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে, নিশ্চয়তা কি? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে গতকাল রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, কোন দল, বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করেছেন, কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন। ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করেছেন, চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ। রেজাউল করিমের প্রশ্ন, 1-11 সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্ম কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি। আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন। দলীয় প্রধান বলেন, অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষে বিএনপি ভিন্নমত পোষণ করছে। তাদের বলবো, কেন্দ্রীভূত ক্ষমতায় স্বৈরাচার জন্ম দেয়। সরকারের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় বিলোপে সরকারকে সফল হতেই হবে। ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা, রিজার্ভের পতন রোধ, স্বৈরশাসনের হোতাদের একাংশকে বিচারের মুখোমুখি করা, প্রশাসনে ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট, প্রশাসনের নিয়োগে দোদুল্যমানতা পরিহার, উপদেষ্টা সহ সব নিয়োগ স্বচ্ছতা, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করতে সরকারকে পরামর্শ দেন চরমোনাই পীর। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। পতিত স্বৈরাচারের সুবিধাভোগীকে বাদ দেওয়া হোক ও ভুটানে আহতদের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। নির্বাচন গণতান্ত্রিক ও কার্যকর হয় সেই ব্যবস্থা করছি, বললেন বদিউল আলম।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু আগামী নির্বাচনে চিন্তা করছি না, দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে নির্বাচন সংস্কার কমিশন। তিনি বলেন, অতীতে অনেক অন্যায় অপকর্ম হয়েছে, এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, নির্বাচন ব্যবস্থা যাতে গণতান্ত্রিক, শক্তিশালী ও কার্যকর হয়, সেই ব্যবস্থা করছি। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আমরা প্রায় সময় শুনি নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবাদকর্মী সহ নির্বাচনে যুক্তদের নানাভাবে হয়রানি ও নজরদারি চালানো হয়। গত কয়েকটি স্থানীয় জাতীয় নির্বাচনের সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনেক গুরুতর অন্যায় অত্যাচার করেছে, তাদের শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। ভবিষ্যতে আবার যেন এমন অপরাধ করতে না পারেন, সেজন্য নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী ও কার্যকর করতে হবে। তিনি আরো বলেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়, রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা, এটা বন্ধ করতে হবে। এছাড়াও ইভিএম ব্যবহার করতে হলে রাজনৈতিক ঐকমত্যের দরকার। আমরা অনেক কিছু কল্পনা করছি, কিন্তু বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা নিয়ে কাজ করতে চাই। আজ গণমাধ্যম কর্মীদের কথা শুনলাম, আগামীতে আরো শুনবো। আমরা সরকারের অভিপ্রায়ে কাজ করছি, সবার মতামতের ভিত্তিতে যেগুলো টেকসই মনে হবে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ করব। সংস্কার কমিশনের প্রধান বলেন, আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নেই, কারো পক্ষে বা বিপক্ষে কোনো বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আমরা একত্রিত হইনি। আমরা বলিষ্ঠভাবে কাজ করছি, অনেক দূর অগ্রসর হচ্ছে, এজন্য সবার সহযোগিতা চাই। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামতের ব্যাপারে সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আমরা সরকারের অভিপ্রায়ে কাজ করছি, সরকার নির্ধারিত কার্যপরিধির ভেতর থেকে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে সংস্কার কমিশন প্রধান বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে, প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে 4টা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন। মুনতাহা হত্যা মামলা, আদালতে স্বীকারোক্তিদের নিয়ে আসামি মার্জিয়া। সিলেটের কানাইঘাট উপজেলার শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার 4 আসামিকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। প্রধান আসামি শামীমা বেগম মার্জিয়া আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে এসেও তিনি জবানবন্দি দেননি। পরে 4 আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, মুনতাহা হত্যা মামলার 4 আসামি কানাইঘাট থানার বীরদোয়াল ভাড়ারি ফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার স্ত্রী আলিফ জান, তাদের মেয়ে শামীমা বেগম মার্জিয়া এবং একই এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগম। একে পুলিশ 11 নভেম্বর আদালতে প্রেরণ করে 7 দিনের রিমান্ড আবেদন করে। আদালত সে সময় 5 দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালত 164 ধারায় জবানবন্দি দিবে বলে পুলিশকে জানায়। তাই রিমান্ডের 5 দিন শেষে শনিবার দুপুর 12:30টার দিকে 4 আসামিকে আদালতে তোলা হয়, কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি মার্জিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মোহাম্মদ জমশেদ আহমদ। তিনি বলেন, প্রয়োজন মনে করলে পুলিশ আবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে। গত 3রা নভেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল কানাইঘাট সদরের বীরদল ভাড়ারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে মুনতাহা আক্তার জেরিন। সেদিন সকালে বাড়ির অদূরে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে ছেলে আব্দুর রহিম ও মেয়ে মুনতাহাকে নিয়ে বাড়ি ফেরেন শামীম আহমদ। সেখান থেকে তাদের ফল কিনে দেন। এরপর মুনতাহা শিশুদের সঙ্গে বাড়ির সামনের সড়কে খেলতে যায়। বেলা 8টার দিকে খাবার খেতে মুনতাহার ডাক পড়ে, খুঁজতে গিয়েও শিশুটিকে আর পাওয়া যায়নি। এরপর ওই দিন রাত 12টায় মুনতাহার বাবা শামীম আহমদ কানাইঘাট থানার একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের 1 সপ্তাহ পর সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহার মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। দিনভর তদন্তে পুলিশ 3 নারী সহ 4 জনকে আটক করেছে নারকীয় এই হত্যাকাণ্ডে জড়িত থাকায়। তবে খোদ পুলিশ হতভম্ব। তুচ্ছ ঘটনার জেরে এমন হত্যাকাণ্ডে এই ঘটনার অভিযুক্ত মার্জিয়া আক্তার, তার মা আলিফ জান ও আলিফ জানের মা কুতুব জানকে আটক করা হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মার্জিয়ার বসত ঘরে আগুন দেন। শিশু সন্তানের গলিত নিথর দেহ দেখে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। স্থানীয়রা জানান, মুনতাহাকে 250 টাকার প্রাইভেট পড়াতেন মার্জিয়া। তার মা আলিফ জান ভিক্ষাবৃত্তি করতেন। ঘরে তার 80 বছরের বেশি বয়সী নানি কুতুব জান ছিলেন। মার্জিয়া চুরির ঘটনা এবং তার চলাফেরা খারাপ প্রতীয়মান হওয়াতে টিউশনি থেকে তাকে বাদ দেন মুনতাহার পরিবার। সেই ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন মার্জিয়া। শিশু মুনতাহাকে অপহরণের পর হত্যা করেন তিনি। জনতার হাতে আটকের পর মার্জিয়ার মা আলিফ জান বেগম বলেন, অপহরণের পর মার্জিয়াকে আটকাতে চেয়েছিলেন। তখন মেয়ে তাকে বলেন
টাকা 5 লাখ পাইমু, আমি আরো 2টা শিশু আনিয়ে দিতাম। অপহরণের রাতে শিশুটিকে জীবিত ঘরে নিয়ে আসে, এরপর আবার তাকে নিয়ে যায়। পরে কি করছে জানি না। এই ঘটনায় যাতে নিজে ফেঁসে যেতে পারেন ভেবে ঘরের পাশের খালে কাদামাটি থেকে শিশুটির মরদেহ কোলে করে নিয়ে পুকুরে ফেলার চেষ্টাকালে তিনি ধরা পড়েন। এদিকে মার্জিয়ার নানি কুতুবজান বিবিকে বয়সের বিবেচনায় আটক করে পরে স্থানীয় জনপ্রতিনিধি জিম্মায় দিয়ে দেওয়া হয়। তিনি গত বৃহস্পতিবার সকালে কানাইঘাট সদর ইউনিয়নের চাউড়া গ্রামের ছোট ভাইয়ের বাড়িতে মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।